২৪ জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির নয়, গণতান্ত্রিক যাত্রায় আগামী নির্বাচন ব্যবহার করা না গেলে শোকগাথা চলতেই থাকবে, বললেন তারেক রহমান। সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনের আপিল শুনানি, ৩ দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করছে ছাত্রদল। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করলে ত্রয়োদশ সংসদ নির্বাচন ইতিহাস সৃষ্টি করবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত, সাথে আছে হিমাদ্রি রাহা। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হলে শোক গাথা বন্ধ হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ২৪-এর আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়, এটা ছিল দেশের মানুষের অধিকার আদায়ের। আর ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে বলেও জানান তারেক রহমান। রবিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা। সভায় আমন্ত্রণ জানানো হয় ১৪০০ পরিবারের সদস্যকে। তারেক রহমান শোনেন জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কথা। ২০ জুলাই আইন শৃঙ্খলা। তিনি বলেন, ২৪-এর আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়, এটি ছিল জনগণের অধিকার আদায়ের। ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এই আন্দোলন ছিল সত্যিকার অর্থেই অধিকার হারা গণতান্ত্রিক আমি মানুষের গণ আন্দোলন। এ কারণেই আমি বলি ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের, ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। বলেন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, প্রিয় ভাই বোনেরা, আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। জুলাই যোদ্ধাদের সাহসিকতার কারণেই ফ্যাসিবাদ শুধু ক্ষমতা নয়, দেশ ছেড়ে পালিয়েছে। ফ্যাসিবাদী শাসন শোষণের বিরুদ্ধে সব শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছে বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয়, কারণ আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। কোনো কিছু দিয়ে এই কষ্ট মোচন করা যায় না। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে আপিল নিষ্পত্তির শেষ দিন আজ। ক্রমানুযায়ী আজ ৬১১ থেকে ৬৪৫ পর্যন্ত আপিলের শুনানি হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনের শুনানিতে বেশিরভাগ আবেদনকারী প্রার্থিতা ফিরে পেয়েছেন। শেষ দিন আজ শুনানি হচ্ছে ৩৪টা আবেদনের। একই সাথে নিষ্পত্তি করা হবে ৮ দিনে স্থগিত রাখা আবেদনগুলো। এছাড়া দ্বৈত নাগরিকত্বের বিষয়েও শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০শে জানুয়ারি আর ২১শে জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটের প্রচারণা চলবে ২২শে জানুয়ারি থেকে ১০শে ফেব্রুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ভোটের দিন ঠিক করা হয়েছে ১২ ফেব্রুয়ারি। এ নিয়ে আরও জানাতে নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, জানাবেন আজকের শেষ দিনে কার্যক্রম কতক্ষণ চলবে, আর যেসব আপিল নিষ্পত্তি হওয়ার কথা সেগুলোর ফলাফল আসলে পাওয়া গেল কিনা এখন পর্যন্ত? হিমাদ্রি, আপনি যেমনটি বলছিলেন, আজ সকাল ১০টা থেকেই কিন্তু শুরু হয়েছে আপিল নিষ্পত্তি এবং সিরিয়াল নম্বর অনুযায়ী আজ সকাল থেকে ৬১১ নম্বর থেকে ৬৪৫ নম্বর আপিলের শুনানি হবার কথা ছিল এবং দুপুর ২টার মধ্যে এই আপিলগুলোর নিষ্পত্তি করা হয়েছে এবং যেখানে মঞ্জুর হয়েছে 10টি, নামঞ্জুর হয়েছে 18টি, পেন্ডিং রয়েছে 5টি এবং প্রত্যাহার হয়েছে 2টি। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে দুপুর 2টায় কিছুক্ষণের জন্য বিরতি ছিল। বিরতির পর 2:30টার সময় আবারও দ্বিতীয় দফায় শুনানি শুরু হয়েছে। আর বিকেল 4টা থেকে
এখন বিরতির পর যেগুলো হচ্ছে, যে শুনানিগুলো, সেগুলো হচ্ছে গত 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত যতগুলো শুনানি পেন্ডিং ছিল সেগুলোর এখন শুনানি করা হচ্ছে এবং এগুলোর মাধ্যমে আসলে প্রার্থীরা জানতে পারবেন শেষ পর্যন্ত তাদের প্রার্থিতা বহাল আছে কি নেই। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে বিকেল 4টা থেকে এতদিন পর্যন্ত পেন্ডিং থাকা যতগুলো দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে পেন্ডিং যেই শুনানিগুলো ছিল, আপিলগুলো ছিল, সেগুলোর শুনানি হবে বিকেল 4টা থেকে। আর আমি এখন পর্যন্ত যেটি দেখেছি যে সকাল থেকে এখানে আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে ছাত্রদলের যারা নেতাকর্মীরা আছেন তারা সকাল থেকেই শুনানি শুরু হওয়ার কিছু পর থেকেই নির্বাচন কমিশনের সামনে এবং আশপাশের এলাকায় তারা অবস্থান নিয়েছে এবং তারা বিক্ষোভ কর্মসূচি করছে। মূলত 3টি দাবি নিয়ে তারা বিক্ষোভ তারা করছে। এখনও তারা নির্বাচন কমিশনের সামনে, নির্বাচন কমিশন ভবনের সামনে তারা এখনও অবস্থান নিয়ে আছে এবং তারা এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বা মারমুখী ওই ধরনের কোনো পরিস্থিতিতে এখনও তারা যায়নি। তারা শান্তিপূর্ণভাবে তারা অবস্থান নিয়েছে এবং তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা পরবর্তী কর্মসূচি যখন দেবে তখন নিশ্চয়ই আমি আপনার মাধ্যমে তা দর্শকদেরকে জানিয়ে দেব। আর আপনি জানেন যে আজ বিকেল 5টা পর্যন্ত শুনানির সময়, তবে যতগুলো শুনানি এখন পর্যন্ত বাকি রয়েছে, আর বিশেষ করে 4টায় যেহেতু দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিগুলো শুরু হবে পেন্ডিং, তো সেগুলো শেষ করতে আসলে 5টায় শেষ করা যাবে কিনা সেটি আসলে শেষ হওয়ার পরেই বলা যাবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তার দর্শকদেরকে জানিয়ে দেব। হিমাদ্রি। একটু আগে সহকর্মী যেমনটি জানাচ্ছিল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 3 দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করে বিক্ষোভ করছে ছাত্রদল। সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হয় দলটির নেতাকর্মীরা। পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব, বিশেষ একটি রাজনৈতিক দলকে সুবিধা দেয়া সহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত প্রজ্ঞাপন জারির প্রতিবাদে বিক্ষোভ করছে সংগঠনটি। এই নির্বাচন কমিশন একটা পক্ষের হয়ে একটা পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে চলেছে। পোস্টাল ব্যালট নিয়ে একটা পক্ষ কিভাবে মানে এক ধরনের টালবাহানা করা শুরু করছে, যেখানে কিনা দেখা যায় যে আমাদের মানে কারচুপির একটা সম্ভাবনা থেকে যায়। জাতীয়তাবাদী দলের যে মার্কা, ধানের শীষ মার্কা, সেটা হচ্ছিল পোস্টাল ব্যালটে যে ক্রমিক অনুযায়ী সেখানে অনেক নিচে দেয়া আছে, যেখানে আপনার হচ্ছে হলো এই মার্কাটাকে দেখা যায় না। বিভিন্ন পোস্টাল ব্যালট জামাতে ইসলাম নেতাদের বাসায় পাওয়া যাচ্ছে। এটি আমাদেরকে মনে করে দিচ্ছে 2018 সালের নির্বাচনের কথা। সে জাতীয় নির্বাচনের পূর্বে এরকম একটি ঘটনা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে 2018 সালের একটি নিশিরাতের নির্বাচনের কথা। পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিয়ে নিরপেক্ষভাবে কাজ করলে ত্রয়োদশ সংসদ নির্বাচন ইতিহাস সৃষ্টি করবে, এমনটা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজশাহী পুলিশ একাডেমিতে 41তম বিসিএস ব্যাচে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। পুলিশ কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা নেওয়ার সুযোগ নেই, সাফ জানিয়ে দেন উপদেষ্টা। বলেন, দায়িত্ব পালনের সময় কোনো প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে খাবারও গ্রহণ করতে পারবেন না পুলিশ সদস্যরা। এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 1,50,000 পুলিশ দায়িত্ব পালন করবেন। মত প্রকাশের স্বাধীনতা, মানবিক মর্যাদা এবং আইনের শাসন এসব রক্ষা করার দায়িত্ব মাঠ পর্যায়ে পুলিশের আচরণের সঙ্গে সরাসরি যুক্ত। আপনারা যদি জনগণের আস্থার জায়গায় দাঁড়াতে পারেন তবে আইন প্রয়োগ সহজ হয়। গণঅভ্যুত্থান চলাকালে সৈকত, ফারহান, ফায়াজ সহ 9 জনকে হত্যার অভিযোগে করা মামলায় তাপস, নানক সহ পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 29শে জানুয়ারি। এর আগে সকালে তাপস সহ 28 জনকে আসামি করে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন এবং অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনাল 2-এ শুনানি হবে। ওবায়দুল কাদের ছাড়াও আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম, শেখ ফজলে শামস পরশ, মইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনান।
কর্তৃপক্ষের আশ্বাসে অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করেছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক শেষে এ কথা জানান ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। এর আগে ঘণ্টাব্যাপী বৈঠকে আনসারদের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় ডিউটি নিশ্চিত করার আশ্বাস দেন পরিচালক। এছাড়া ইন্টার্ন চিকিৎসকরা তাদের 8 দাবি দাওয়া জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে মানসিক প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে আগামীকাল সকাল 8টা থেকে কাজে যোগ দেবেন চিকিৎসকরা। এদিকে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করায় ইউরোপের 8 দেশের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 ফেব্রুয়ারি থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে। তবে ইউরোপীয় নেতারা বলছেন শুল্ক আরোপের হুমকি অগ্রহণযোগ্য। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যের ওপর 10% শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ইউরোপের মিত্রদের ওপর ক্রমবর্ধমান হারে শুল্ক আরোপ করা হবে বলেও জানান তিনি। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইউরোপীয় নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন, সিদ্ধান্তটি সম্পূর্ণ ভুল পদক্ষেপ। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। ইরানের সাম্প্রতিক অস্থিরতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে এত মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন তিনি। স্থানীয় সময় শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন খামেনি। এ সময় তিনি অভিযোগ করেন, মার্কিন সামরিক সহায়তার আশ্বাস দিয়ে ট্রাম্প বিক্ষোভকারীদের সরাসরি উস্কানি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টকে অপরাধী আখ্যা দিয়ে খামেনি বলেন, হতাহত ও ক্ষয়ক্ষতির দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে। আরও জানান, এই অস্থিরতায় জড়িত দাঙ্গাকারীরা 2 ধরনের। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।